ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আজকের এখন এই মুহূর্তে যেসব সংবাদপত্রর অনলাইন ভার্সন আমরা দেখতে পাচ্ছি বা অনলাইন পত্রিকাগুলো দেখতে পাচ্ছি এবং আমাদের টেলিভিশনের দিকে যারা চোখ রেখেছেন তারা নিশ্চয়ই স্ক্রলে নিউজগুলোর মধ্যে খেয়াল করছেন। গণপরিবহন খুলে দেওয়া এবং ত্রাণের দাবিতে বিক্ষোভ, যারা গণপরিবহনের শ্রমিক যারা আছে তারা জমায়েত হয়ে তাড়াতাড়ি খুলে দেবার জন্যে দাবি জানিয়েছেন। এরকম একেবারে বড় রকমের গণসমাবেশ কিন্তু আজকে হয়েছে। আর আংশিকভাবে খুলে দেওয়ার যে সিদ্ধান্ত, আমরা জানি 16 তারিখ পর্যন্ত ছুটি, তার মধ্যে 10 তারিখ থেকেই সীমিত আকারে বলা হয়েছে সীমিত আকারে দোকানপাট খুলে দেওয়া হবে, এইটুকু শুধু সিদ্ধান্ত হয়েছে। এবং তার পরবর্তীতে আজকে ঢাকা শহরের যেই অবস্থা সেটা একটু দেখিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে একটু জানিয়ে রাখছি কী নিয়ে কথা বলবো। আর করোনা নিশ্চয়ই, কিন্তু করোনায় আমরা কি কিছু ভুল করছি? খোদ স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলেছেন যে এভাবে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তের দায় তিনি নেবেন না। তিনি ভালো করে তিনি জানেনও না এখানে সংক্রমণ বাড়বে নাকি কমবে। তিনি বরং আতঙ্কিত যে এতে আসলে সংক্রমণ বাড়বেই। এরকম একটি অবস্থা আমরা কি আসলে ভুল করছি? করোনার চিকিৎসা নিয়েও নানা রকমের মিথ, কখনো গরম পানি, কখনো চা, কখনো আদা, কখনো রসুন, কখনো অ্যান্টিবায়োটিক, কখনো অ্যান্টিবায়োটিক নয়, কখনো অক্সিজেন লাগছে, কখনো আইসিইউতে নিচ্ছি। আবার কোথাও কোথাও আজকাল বলা হচ্ছে যে করোনা আসলে নিউমোনিয়ার মতো যে উপসর্গের কথা আমরা তো দিন ধরে বলছিলাম, সেটা আসলে করোনা নয়। এটাও কি ভুল হয়েছে আমাদের? এই ভুল নিয়েই করোনার ছড়াছড়ি, সিদ্ধান্তহীনতা ইত্যাদি, এগুলো ধরেই আমরা আজকের শিরোনামটা রেখেছি, ভুল করোনা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাজিদ অমিত, ইউল্যাবের সহযোগী অধ্যাপক। আর আমরা সরাসরি যাদের সঙ্গে সংযুক্ত হয়েছি, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে আছেন। আমরা আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীরকে পেয়েছি। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর আছেন রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ। আর আমাদের সঙ্গে সবসময় আমরা বলি যে সাধারণ মানুষের কথা দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু হয়। দুজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, তারা আমাদের সঙ্গে আজকে জুমে কানেক্ট হয়েছেন। তারা তাদের মতামত দেবেন। তার আগে একটু আজকে ঢাকার পরিস্থিতিটা দেখিয়ে নিচ্ছি। গন্তব্যে ফেরার তাড়া, তাই রাজধানীর কাকলী মোড়ে যানবাহনের জন্য তাদের অপেক্ষা। করোনাকালে গত 1.5 মাস ধরে যাত্রীদের অপেক্ষা তেমন একটা দেখা না গেলেও মঙ্গলবার থেকেই চাপ বাড়তে শুরু করেছে। করোনার বিস্তার ঠেকাতে গণপরিবহন বন্ধ থাকলেও সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাস তা দখল করে নিয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্টেই চলছে যাত্রী ওঠানামা। করোনাকালে যেখানে শারীরিক সামাজিক দূরত্ব মেনে চলার কথা, সেখানে গাদাগাদি করেই চলছে যাত্রী পরিবহন। সুরক্ষার কোনো বালাই নেই। ঘরে থাকা নীতি ভেঙে কেন রাস্তায় নামা? ছুটি ছিল, বাট মাস শেষ তো, স্যালারির জন্য আসলে যাইতে হয়েছে কাজ করার জন্য। এখন কাজের জন্য যা মারতে পারবো খুশি হলে দেবো, না এখন আসলে নাই, ভাড়াই তো নাই, স্যার দেবো কি? কর্মচারীরা বেতন পাচ্ছিল না, তাদের বেতন দেওয়ার জন্য মূলত আসছিলাম। তারা এখন আখে মরার মতো অবস্থা, তাদের কাছে কোনো টাকা পয়সা নাই। করোনার বিপর্যয়ে অ্যাপস ভিত্তিক রাইড, উবার পাঠাও চলাচল বন্ধ রয়েছে। তবে কৌশল বেছে নিয়েছেন এর চালকেরা। রাইড শেয়ারিং নীতিমালা না মেনেই তারা যানবাহন নিয়ে বেরিয়ে পড়েছেন। প্রধান সড়কে এমনিতেই রিক্সা চলাচল নিষিদ্ধ, এখন সেই রিক্সাও কোনো নিয়মের ধার ধারে না। রিক্সা পেলেই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। এক রিক্সায় যতজন উঠতে পারছেন ততজন নিয়েই গন্তব্যে ছুটে চলা। উত্তর থেকে আসছি, উত্তর থেকে যদি আসে যেতে হবে কি করা। গাড়ির ডিউটি করতাম, গাড়ি করি চলে না, এখন রাস্তার থেকে চাইল খুঁজে আমরা নিতেছি। সরম লজ্জার ট্যাগ দিয়ে মনে করেন আইসি গুলশানে এই মানুষের দ্বারা হাত পাতা লাগতেছে, হাত পাইতে এই সাহায্য চাই, কিছু টাকা পয়সা জোগাড় কইরা ওইটা দিয়ে সংসার চালাইতেছি, কিন্তু ওইভাবে তার সংসার চালানো হইতেছে না। কারওয়ান বাজার, মহাখালী, বনানী সহ এর আশপাশের এলাকায় যানবাহনের চাপ বেড়েই চলেছে। লকডাউন, সাধারণ ছুটি, এসবের কোনো বালাই নেই, যেন পুরনো রূপেই ফিরেছে ঢাকা। অথচ এখনো প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম।
যারা খুব জরুরি প্রয়োজনে বেরিয়েছেন এ নিয়ে তাদের উদ্বেগও কম নয়। রিক্সা দিয়ে যাব না হাঁটে যাব, কিন্তু আমি উঠবো না গাড়িতে, আমি এটাই চিন্তা ভাবনা করতেছি এতক্ষণ দাঁড়াই। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। ডাক্তার এএসএম আলমগীর, একটু জানতে চাই কোথাও কি ভুল হলো? আসলে আমার জন্য বলাটা খুব মুশকিল ভুল হলো কিনা, কিন্তু আমরা যদি আসলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, আমি জানি না আমাদের বাংলাদেশের সকল মানুষ জানেন করোনা কেন ছড়ায়। এখন গণমাধ্যমের কল্যাণে কিংবা আমাদের প্রচার প্রচারণা সবকিছু নিয়ে এদেশের প্রতিটি নাগরিক জানে করোনা কিভাবে ছড়ায়, কিভাবে আমি ঝুঁকিতে পড়ে যাব। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ মানছে না, অধিকাংশ মানুষ মানছে, কিন্তু গত দুদিন যাবৎ যেটা দেখা যাচ্ছে সেটা কিছুটা আসলে ঝুঁকি তো বাড়াচ্ছেই। এবং আমরা জানি না আসলে যে কিছু ডিসিশন নেওয়া হয়েছিল যেগুলি আমাদের এক প্রান্তিক জনগোষ্ঠী, একটা বিশাল অংশ যারা অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্ট এবং কাজকর্ম ছাড়া আসলে অনেক ক্ষতি হচ্ছিল। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা 2 মাসের বেতন দিতে পারবো না, আমরা বছরের পর বছর ব্যবসা করে যাব, সরকারি প্রণোদনা আছে সেখানে, এটা প্রশ্নবিদ্ধ। কিন্তু আবার এরকম অনেক গার্মেন্টস মালিকও দেখছি যে যারা আমাদের সাথে যোগাযোগ করছেন কিভাবে সর্বোচ্চভাবে সতর্কতা অবলম্বন করে শুরু করা যায় সেরকম। আবার দোকানপাট খুলে দেওয়া, এগুলি সরকারি সর্বোচ্চ মহলের মহলের সিদ্ধান্ত, এবং যেসব নিয়ম কানুন গুলোর সাথে দেওয়া হয়েছে সেগুলি আসলে কতটুকু মানা সম্ভব আর কতটুকু মানানো যাবে, বা কর্তৃপক্ষ সেখানে কতটুকু হস্তক্ষেপ করতে পারবে, যদি হস্তক্ষেপ করা যায়, যদি মানানো যায়, সেটা হলে হয়তো পৃথিবীর বহু দেশ এখন আস্তে আস্তে খুলে দিচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলোও সোশ্যাল ডিস্টেন্সিং বা ব্যক্তিগত যে দূরত্ব রাখার কথা বলছে, তারা হয়তো একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছে এবং সেটা সকল মানুষ মানছে। কিন্তু আমার এখানে আমার অভিজ্ঞতা হলো কোনো রেলিং স্পর্শ করবেন না বললে মানুষ আর স্পর্শ করে দেখে কেন এটা নিষেধ করা হয়েছে। সো আমাদের আসলে সব দিকেই নজর রাখতে হবে, সবচেয়ে সচেতন হতে হবে আমাদের সকল নাগরিককে। আসলে এখানে সরকার একা পক্ষে বা সামাজিক সংগঠনগুলো আমাদের সহায়তা করবে সেটাও ঠিক আছে, কিন্তু প্রতিটি নাগরিক যদি আসলে সচেতন না হয়, আমরা যে এত সচেতনতামূলক, এবং আমরা প্রত্যেকেই বিপদে পড়তে পারি, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বিপদ, যেটা আমার ব্যক্তিগত বিপদটা আমার পারিবারিক বিপদ হবে, পারিবারিক বিপদ হলে সামাজিক বিপদ হবে। তবে যদি স্বাস্থ্যবিধিগুলা মেনে চলে এই কাজগুলা করা যায় তাহলে হয়তো আমরা কম বিপদে পড়ি। জি, মানে এখানে যদি কিন্তু অনেক কিছু আছে। আপনি বললেন আপনার জন্য আসলে এই প্রশ্নের উত্তর, এটা ভুল হলো কি ঠিক হলো সেই উত্তর দেওয়া অনেক কঠিন। সকল নাগরিককে সচেতন করা সম্ভব কিনা, আমি একটু সাজিদ অমিতের কাছে একটু যাই। সকল নাগরিককে সচেতন করা সম্ভব কিনা, মানে থিওরিটিক্যালি তো পসিবল দিদি, কারণ দেখেন এখন তো আমাদের সবার হাতে ফোন, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবিতে, এরা তো বিভিন্নভাবে অ্যালার্ট দেওয়ার চেষ্টা করছে। আমি আজকে আই ওয়াজ ওয়েটিং ফর ইউ শুনলাম এখানে যে বাজারে অনেকেই মাস্ক পরছে না, আর বরঞ্চ আরও মানে প্রশ্ন করছে যে মাস্ক কেন পরছেন আপনারা। অনেকে একদম তাদের কাছে এই তথ্য এখনো পৌঁছানো হয়নি যে এই পিপি কি জিনিস অথবা নিজেকে কীভাবে প্রোটেক্ট করে রাখা যায়। আসলে সকলের কাছে তথ্য পৌঁছানো সম্ভব না, আমাদের মতো ছোট দেশও যেখানে এত সহজে এত কম খরচে। বললেন থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস এবং আমরা অনেক নয়েজ মাঝখানে রেখেছি। চায়নার মতো দেশ হলে সম্ভব, এক দেশ এক নেতা এক অর্ডারকে তারা একেবারে মানে প্রার্থনার মতন করে দেখে, একটা টেলিভিশন, একটা সিঙ্গেল সোর্স আপনার যে কোনো ইনফরমেশন। সো তাদের কোয়ারেন্টাইন, লকডাউন, এভরিথিং ইজ পসিবল। আর আমাদের এই রোগের ধরনটা তো এরকমই যে ওই চায়নার মতো দেশই সফল হবে। সো আমরা এইরকম একটা হচপচ মার্কা সব কিছুতে গণতন্ত্র প্র্যাকটিস করতে গিয়ে আমরা কি অনেক বেশি ভালনারেবল কিনা?
ওয়েল ভালনারেবল, কিন্তু আসলে আমাদের তো কিছু স্ট্রাকচারাল উইকনেসেস আছে, তাই না? আমাদের দেশে ধরেন সোশ্যাল অ্যাওয়ারনেস কম, আমাদের দেশে ধরেন এই হেলথ লিটারেসির অভাব আছে। সো এইসব জায়গায় তো আসলে রাতারাতি আমাদের দেশে আমরা দেখছি যে রাইট, মানে এগুলো বললেও রাতারাতি বললেও চেঞ্জ হবে না, আবার রাতারাতির জন্য আসলে করোনা অপেক্ষাও করবে না। না, সেটাই 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 মানে আমাদের মতো দেশ আসলে পার্টিকুলারলি ভালনারেবল টু প্যান্ডেমিক্স। অবশ্যই আমাদের কিছু মানে সৌভাগ্যক্রমে সাম থিংস হ্যাভ ফেভার্ড আস। ফর ইনস্টেন্স আমাদের এখনও ক্যাজুয়ালিটি তো ধরেন ইউএস ইউরোপ লেভেলে না। আমরা এত ডেন্সলি প্যাকড কন্ডিশনে থাকি, তারপর অনেকে বলছে যে হ্যাঁ সঠিক তথ্য হয়তো আসছে না ইন টার্মস অফ নাম্বারস অফ ইনফেকশনস বা নাম্বারস অফ ক্যাজুয়ালিটিস। তারপর তো আমাদের অবস্থা নিশ্চয়ই ইউএসের মতো না বা ইটালির মতো না। সো এগুলো দেখলে আসলে ইটস এন ইন্টারেস্টিং সিচুয়েশন মানে এখানে বাংলাদেশে। একটু আমি পরিষ্কার হতে চাই, কারণ Sure. একটা মাঝখানে একটু গ্রে এরিয়া থাকে যে অনেকে বলছে যে নাম্বারটি সঠিক তথ্য আসছে না, এরকম কথা বলে আমরা একটা সন্দেহের জায়গা রাখি। আমি পরিষ্কারই হতে চাই সাজিদ, অমিত, আমরা হয়তো অনেক বেশি টেস্ট করলে অনেক বেশি আমরা আক্রান্ত, আপনিও আক্রান্ত, আমিও আক্রান্ত, সকলেই হয়তো আক্রান্ত ধরা পড়তাম। তার মানে আমাদের হয়তো কোটির উপরে আমরা সংখ্যা লিখতে পারতাম যে বাংলাদেশ 17 কোটির দেশে এরকম 10 কোটি আক্রান্ত, সামথিং লাইক দ্যাট। কিন্তু তার মানে তো এই নয় যে আমরা এই টেস্টটা করছি না বলে, কোটি আক্রান্তের সংখ্যা দিচ্ছি না বলে আমাদের আসলে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, সেই ঘটনাও তো ঘটছে না। না সেটাই, এই জন্যই আমার মনে হয় না আমাদের কোটির কাছাকাছি। আমার না, মনে আমি হয় যে বলছি যে মানে অনেক সময় বলি যে আমরা তো হয়তো ফ্যাক্টটা জানছি না ইত্যাদি, কোথায় জানি মনে হয় যে একটা হাস আমরা লুকাচ্ছি। তাই কি একজন মানুষ মারা গেলেও কি আনচ্যালেঞ্জ থাকে? আমরা কি এখন লুকাতে পারি? না, এটা তো এখন লুকানো সম্ভব না, বিকজ এই খবর বের হয়ে যায়। আর আমাদের যদি সত্যি 1 কোটি মানুষ ইনফেকশন থাকতো তাহলে তো নিশ্চয়ই নাম্বার অফ ক্যাজুয়ালিটিস আরো বেশি হতো, আমরা আরো খবর পেতাম। আর ওরকম তো হয়নি। সো এটা আমার মনে হয় কনফিডেন্টলি বলা যেতে পারে যে করোনার ইনসিডেন্টস বাংলাদেশে হ্যাজ বিন রিলেটিভলি মাইল্ড অন্য দেশের তুলনায়। এগেন ডেটা আমাদের কাছে পুরো নেই। তারপর যে আপনি মাত্র বললেন যে আমাদের মতো ছোট দেশে যেখানে মিডিয়ার কাছে তথ্য চলে আসে, আমি সেই দিন একজন হেলথ রিপোর্টারের সাথে কথা বলছিলাম আর কি, অ্যাকচুয়াল বাস্তব জানার জন্য যে নারায়ণগঞ্জে কি হচ্ছে, লাইনটা কত বড় ছিল, কত পার্সেন্টেজ মানুষ অ্যাকচুয়ালি টেস্ট অ্যাভেল করতে পারে, মানে ধরেন আবার এই ল্যাবের কোয়ালিটি কী ধরনের, মেডিকেল টেকনোলজিস্টের সাপ্লাই কী ধরনের, সব কিছু মিলে আমি বলবো যে মানে অবশ্যই ডেটা তো কোয়েশ্চেন করা যায়। ডেটা তো ইউএস এর ডেটাও কোয়েশ্চেন করা হচ্ছে এবং করা উচিত। চায়নার ডেটা তো সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হচ্ছে। আমার মনে হয় না আমাদের দেশে ওরকম আতঙ্কের এখনো কোনো একটা ঘটনা ঘটেছে। জি, মানে ওরকম আমি যদি মানে অর্থনীতির শিক্ষক সাজিদ অমিতের জায়গা থেকে যদি একটু এগিয়ে নিয়ে বলি, আমি কনভিন্স যে আচ্ছা ঠিক আছে, ডেটা সব দেশের ডেটাই চ্যালেঞ্জ করা যায়, কিন্তু আমাদের যেটা ঘটছে তারই ছিটেফোঁটা আমরা পাচ্ছি বা তার পুরোটাই হয়তো বা পাচ্ছি। কিন্তু তার আলোকে কি এইভাবে কোনো রকম কোনো মানে প্রোটেক্টিভ ব্যবস্থা না নিয়ে সচেতন করতে পারছি না পুরোপুরি? সচেতন অনেকে নয়, কেন মাস্ক একটা পরছেন সেটাই জানেন না, মাস্ক কীভাবে পরতে হবে সেটাও জানেন না, পুলিশের ভয়ে হয়তো মাস্কের মতো একটা কিছু মুখে তুলেন অথবা তুলেন না। কিন্তু আমরা অনেক দিন পার করলাম, 40 দিন 45 দিন পার করে 16ই মে আস্তে আস্তে খুলে দেওয়ার একটা কথা উঠবে, আর ইতোমধ্যে একেবারেই স্বাভাবিক জীবন হয়ে গেছে আমরা যেটা দেখলাম ছবিতে। এইটা কতখানি মানে আমরা কতখানি ভুল করলাম অথবা ঠিক করলাম, নাকি আরও অন্য কিছু করার যেত? আমি প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কের কাছে এটা জানতে চাই। আসলে ভুল শুদ্ধ জাজ করা যায় যখন ঘটনাটা ঘটে যায় তারপরে। এখন প্রকৃত অর্থে আমরা যা করছি অনেকখানি বুঝে শুনে করছি। এই যে মাস্কের কথাটি, ধরেন যে প্রথম দিকে তো এমন হলো যে মাস্ক পিপিপি, আমাদের ভিক্ষুক পিপিপি পরে ভিক্ষা করতে শুরু করলো। তারপরে সার্জিক্যাল মাস্ক, এটা সবাই সার্জিক্যাল মাস্কের খোঁজে লেগে গেল। আস্তে আস্তে N95 খোঁজা শুরু করলো, N95 খোঁজা শুরু হলো। N95 যেটা একদম যারা এই করোনা রোগীর সংস্পর্শে আসবেন, চিকিৎসা করবেন তাদের জন্য। আর সার্জিক্যাল মাস্ক সাধারণত এটা নামই সার্জিক্যাল মাস্ক, ডাক্তার সাহেবরা ব্যবহার করবেন। আমরা তো সাধারণ মানুষ ব্যবহার করব কেন? এটি অনেকের কাছে একদম স্পষ্ট না। এটি
যদিও মিডিয়াতে প্রতিনিয়তই বলা হচ্ছে, প্রথম দিকে তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলল যে যার কফ কাশি আছে এবং যিনি মনে করেন তিনি করোনা আক্রান্ত হতে পারেন, অথবা কফ কাশি থাকলেই আপনি এটা ব্যবহার করেন। কিন্তু আমরা দেখলাম যে এই আমেরিকার সিডিসি তারা বলছে না, আপনি সবাই মাস্ক পরেন। তাহলে এখানে মাস্ক পরবো, আমি কোন মাস্কটা পরবো? এটা সাধারণ মাস্ক পরাই সম্ভব। আমাদের হেলথের ডিজি আবুল কালাম আজাদ, উনিও আমি দীর্ঘদিন দেখেছি ওনাকে সাধারণ কাপড়ের মাস্ক ওনাকে পরে এই সাংবাদিকদের সামনে কথা বলার জন্য আসছেন, এবং তিনি বলেছেন যে আপনি দুইটা রাখেন, যে একটা আজকে পরবেন, এটা ধুয়ে দিবেন, কালকে আরেকটা পরবেন। তো এইটি যদি আমরা প্রতিনিয়ত মেনটেন করতে পারি, আর যে কথাটি আসছে একটু আগে যে এই সামাজিক দূরত্বটা রক্ষা করা, একটা কথা খেয়াল করবেন মনীষা, সেটা হচ্ছে যে এই সারা পৃথিবী কিন্তু ওপেন আপ হচ্ছে ধীরে ধীরে, আমাদেরকে ওপেন আপ হতে হবে। ইকোনমিকে এতদিন দীর্ঘ সময় লকডাউন করে রাখা খুবই ডিফিকাল্ট। আপনি বলবেন যে তাহলে কি মানুষ মেরে ফেলে না? এটি করোনাকে আমাদেরকে করোনার সঙ্গে বসবাস করতে হবে। তাহলে পরে কিভাবে বসবাস করা? তাহলে এইটা ড্রিলটা জানা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যদি বুঝি, যে আচ্ছা আমার অফিস ওপেন করতে হলে কি লাগবে, আমার ভিজিটররা কিভাবে বসবে, আগে অফিসার স্টাফরাও যেভাবে বসতেন এখন কি ওই অ্যারেঞ্জমেন্টে চলবে, অফিসে কত লোক প্রবেশ করতে দিব, কতক্ষণ থাকবে, এরকম দোকানের জন্য, এরকম পাবলিক ট্রান্সপোর্টের জন্য, এরকম পার্কের জন্য, সকল ক্ষেত্রে এরকম মানে স্ট্যান্ডার্ড একটা অপারেটিং প্রসিডিওর ডেভেলপ করতে হবে, যাতে করে আমরা সামাজিক দূরত্বটা মেনটেন করতে পারি, যাতে আমরা এই যে মাস্ক ব্যবহার করা না করা, হাঁচি কাশি দেওয়া, এই নিয়ম কানুন যেটি খুব সাধারণভাবেই হওয়া উচিত ছিল কিন্তু হয়নি। আপনি একটা জিনিস খেয়াল করেন, শিক্ষা মানুষকে কত দূর কত জায়গায় নিয়ে যায়। জাপানের শহরে কিন্তু আপনি রাস্তায় কোনো ডাস্টবিন দেখবেন না। কেন ডাস্টবিন দেখবেন না? ওরা কি সব ময়লা নোংরা করে না? তার মানে হচ্ছে যে যখনই যা কিছু যার কাছে এইটা ওয়েস্ট জমছে, সেটা পকেটে, ব্যাগে, নানা জায়গায় রাখছে, তারপর সেটা বাড়িতে গিয়ে ফেলছে। এবং তাদের সিস্টেমটাই এরকম যে কবে কোন ধরনের ওয়েস্ট কালেকশন করবে। এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে পর্যায়ক্রমিক শিক্ষা। আমি মনে করি একটা অপরচুনিটি আমরা পেয়েছি যে মাস্ক পরে, আজকে তো করোনা আসছে, জাপানের লোকজন আরো বেশি পড়ছে, কিন্তু জাপানের লোকজন আগেও মাস্ক পরতো এই করোনা আসার আগে অন্য ভাইরাসের ভয়ে। তো আমরাও যদি প্রতিনিয়ত এটা পড়ি, তাহলে পরে কিন্তু আপনার এই সামাজিক মানে এই ব্যক্তিগত শারীরিক যে দূরত্বটা, এটা রক্ষা হবে এবং আমরা ছোঁয়াচে রোগটা ছড়াতে কম ছড়াবো। একটা কথা আমি একটু আপনার অ্যাড্রেস করতে চাই শুধু, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করে বলেছেন যে করোনা নিয়ে কেউ কোনো লুকোচুরি করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা নির্দেশনা আছে, তার মধ্যে সম্ভবত 2 বা 3 নম্বরে এই নির্দেশনাটি আছে। কাজে আমি বিশ্বাস করি আমাদের সরকারি কর্মচারী বা কোনো লেভেলে যে তথ্য নিয়ে লুকোচুরি সেটি হওয়ার কোনো সুযোগ নেই। তবে কোনো ক্ষেত্রে ওভারসাইট হচ্ছে। আমরা দেখেছি যে এই টেস্টের জন্য আগে প্রথম তো একটা জায়গাতেই টেস্ট হতো, এখন অনেকগুলো জায়গাতে 24, 25, 26টা হয়ে গেছে। কিন্তু তারপরে হয়তো আরো দরকার, এদের স্পিড বাড়ানো, এদের কোয়ালিটি বাড়ানো আরেকটু দরকার। আরেকটু বাড়ালে আমার মনে হয় যে আমাদের এই অভিযোগটা কমে যাবে। স্যার, আমরা বিরতিতে যাব, তার আগে একটু আপনার সঙ্গে যোগ করেই বলতে চাই যে কোনো দেশেই তো কখনোই অনন্তকালের জন্য লকডাউন দিয়ে দেয় না, মানে একটা সাময়িক, এবং সবারই একটা প্রস্তুতি থাকে যে হয় এটা 1 মাস হবে অথবা 15 দিন হবে, কিন্তু সেই সার্টেন টাইমের পরে তো আস্তে আস্তে খুলতেই হবে। কিন্তু সেই সময়টা তো আপনি যে ড্রিলের কথা বললেন, যে লকডাউন যেদিনই খুলুক, 1 মাস পরে বা 1 বছর পরেই খুলুক না কেন, তার লকডাউনের আগের জীবন আর লকডাউনের খুলে দেওয়ার পরের জীবন এক হবে না এই করোনার সময়ে। এই যে ড্রিল, যে প্রস্তুতি, যেই প্রোটোকল, সেটা নিয়ে কি স্যার আমরা তেমন কথা বলেছি? আমরা কি তেমন প্রস্তুতি নিয়েছি? আমরা কি জানিয়েছি? আমরা শুধুই বলছি দূরত্ব মেনটেন করবেন ইত্যাদি, কিছু ইংরেজি শব্দ দিয়ে দিয়েছি, স্যানিটাইজার বলছি, হ্যান্ড ওয়াশ বলছি, ইত্যাদি বলছি। আর বাংলাদেশের বাস্তবতায় যে মানুষরা আসলে আপনি যেটা বললেন যে গ্রিল ধরতে মানা করলে ওটা ধরে ধরে হাঁটবে, সেই জায়গায় তো আসলে অন্যরকম স্ট্র্যাটেজিও আছে। সেইটা আমরা ভেবেছি না এই 40 দিনে, এই 45 দিনে। আপনার কাছে প্রশ্নটা থাকলেও বিরতির পরে এসে শুনবো আমরা, আরও অন্যান্য অতিথিরাও আছেন।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, ভুল করোনা এই শিরোনাম। আমরা একটু দুজন মানুষের কথা শুনে নিই। ঢাকা থেকে স্নেহাশিস ভট্টাচার্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি কিছু বলতে চান, একেবারেই সাধারণ দর্শক হিসেবে আমাদের সঙ্গে আজকের এই সংযোগে আছেন। স্নেহাশিস, আপনার কিছু বক্তব্য আছে, আপনি আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে সংযুক্ত হয়েছেন। হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, করোনা বিষয়ে কিছু অভিজ্ঞতা একটু শেয়ার করার জন্য। আমাদের করোনা এটা লকডাউনটা শুরু হলো আমাদের 26শে মার্চ থেকে, এবং দেন আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা করোনার যত নিয়ম কানুন আছে করোনা প্রতিরোধ করা আমরা ফলো করার চেষ্টা শুরু করলাম। একটা সময় এসে আমরা দেখলাম 26শে এপ্রিল এসে আমাদের গার্মেন্ট সেক্টরটাকে ওপেন করে দেওয়া হলো, এবং সেক্ষেত্রে যানবাহন সেক্টরটা ওপেন না থাকার ফলে দেশের মানে ঢাকা শহরের বাইরে থেকে অনেক জনগণ মানে অনেক শ্রমিক ভাইয়েরা তারা ঢাকা ব্যাক করতে শুরু করলো কোনো ট্রান্সপোর্ট না পেয়ে। তো এক্ষেত্রে করোনার এই যে ডিসিশনটা ছিল যে গার্মেন্টস ওপেন করার একদিন মানে 26শে এপ্রিল গার্মেন্টস ওপেন করার, এই ডিসিশনটা আমি একটু এখানে সম্মানিত যারা আছেন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার কি মনে হয় না যে এই কারণটাতে আমাদের করোনার ইফেক্টটা একটু দ্রুত এগিয়েছে, যতটা আমরা প্রিভেন্ট করতে পারতাম এর থেকে আর দ্রুত এগিয়েছে। তার মানে যে ওইখানে একটা সিদ্ধান্তহীনতা বা ভুল ছিল কিনা সেটাই তো আপনি জানতে চাইছেন? জি জি, অনেক ধন্যবাদ। থাকবেন আপনি আমাদের সঙ্গে। সিলেটের সুনামগঞ্জ থেকে আশিকুর রহমান, আমার মনে হয় স্নেহাশিস যেটা বলেছেন তার সঙ্গে যোগ করার বা তা অন্য কিছু যদি আপনার কিছু বলার থাকে, একই জিনিস না? না, ঠিক আছে। আপনার এখানে যে বিষয়টা আসছে, আমাদের স্নেহাশিস ভাই যে বললেন যে করোনার যে বর্তমান প্রেক্ষাপট, যেমন ধরেন আপনার লকডাউন শিথিল হওয়ার পরে সুনামগঞ্জে যে প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করতে পারতেছি, যেমন ধরেন 10 দিন আগে সুনামগঞ্জের যে প্রেক্ষাপটটা ছিল এখন তা পুরোপুরি ভিন্ন। যেমন ধরেন এক সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি সুনামগঞ্জে প্রায় আজকের দিনেই আপনার একসাথে 22 জন, যা সর্বোচ্চ। আর সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জে দ্বিতীয় স্থানে আছে হবিগঞ্জের পরেই করোনার আক্রান্ত নিয়ে। তো এই ইয়াতে যে বিষয়টা আছে, এই ছাত্রকে দেখা গেছে আজকে আক্রান্ত হয়েছে একজন আকিস ফ্যাক্টরি থেকে। ওইখান থেকে যে আসলে কমিউনিটি পর্যায়ে গেছে সেই সুবাদে আসলে আমাদের করণীয়টা কি, আমি আমাদের অতিথিবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম। আচ্ছা, করণীয় কি জানতে চান? অনেক ধন্যবাদ, থাকবেন নিশ্চয়ই। করণীয় কি সেটা আবারও হয়তো ডক্টর ASM আলমগীর বলবেন বা ডক্টর বেনজির আহমেদ এই বিষয় নিয়ে কথা বলবেন নিশ্চয়ই। ডক্টর বেনজির আহমেদ। আসলে ওনারা দুজন যে কথাটা বললেন সেই কথা দুটোই খুবই যৌক্তিক। আসলে আমাদের একটা ধারণা হচ্ছে যে আমরা বিজ্ঞান অথবা জনস্বাস্থ্য ভিত্তিক যে এভিডেন্স গুলো সেগুলো নিয়ে আমরা ডিসিশন গুলো নিচ্ছি কিনা। যেমন ধরেন যে যদি আমরা বলি যে লকডাউন, আমার বিবেচনায় বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে কার্যকরী উদ্যোগটাই ছিল লকডাউন। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী লকডাউনের কথাটা ঘোষণা করলেন তখন কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব হলো সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ কর্তৃপক্ষের। সেই জায়গায় আমরা ঘাটতি দেখেছি। যেমন ধরুন লকডাউন হওয়ার পরে লোকজন সবাই ছুটির মেজাজে সারা ঢাকা থেকে বা বড় বড় শহর থেকে গ্রামের বাড়িতে গিয়েছেন, যেটা আমাদের লকডাউনের যে প্রত্যাশিত ফল সেটা আসলে পেতে দেয়নি। ঠিক একইভাবে জি স্যার, আমার একটা প্রশ্ন যে যদি ঘাটতি না হতো, এবং আমরা তো সকলে এটার জানি, এই দেশে বাস করি আমরা, লকডাউনটা কেমন করে পালিত হয়েছে সেটা জানি। প্রতিদিনই আমরা এই লকডাউন যে হচ্ছে না, মানা হচ্ছে না, ঠিক করে মানা হচ্ছে না সেই রিপোর্ট করছি, এবং এখন আমরা লকডাউন ফেজ আউটের দিকে যাচ্ছি। আস্তে আস্তে লকডাউন আমাদের তুলেই দিতে হবে। যদি ঘাটতি না হতো আমাদের স্ট্যাটিস্টিক্সটা কীরকম থাকতো আপনাদের ধারণা? মানে আমাদের এখন যে পরিসংখ্যান আমরা দিচ্ছি যে মারা গেছেন এখনো পর্যন্ত আমাদের 183 জন, 10,929 জন মোট আক্রান্ত, সেটা কম হয়তো আক্রান্তের সংখ্যা আমরা
কম পাচ্ছি, কম টেস্ট হচ্ছে। যদি ভালো করে মানা হতো তাইলে কেমন হতো, হাইপোথেটিক্যাল একটু? যদি ভালো করে মানা হতো তাহলে ডেফিনেটলি এখন যেভাবে সংক্রমণটা ছড়িয়েছে, আপনি একটা কথা খেয়াল করেন যে মূল সংক্রমণের জায়গাটা কিন্তু ঢাকা এবং ঢাকা কেন্দ্রিক এলাকাগুলো, নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি। তা লকডাউনটা যদি আরো ভালো করে মানা হতো, হয়তোবা আমাদের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানে সংক্রমণের মাত্রাটা কম থাকতো। এইটা একটা। দ্বিতীয়ত আরেকটা এখানে বিষয় আছে যে লকডাউনের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দরকার ছিল, যে জনস্বাস্থ্য যে আমাদের ইন্টারভেনশন, যেখানে যে একটা কেস পাওয়া গিয়েছে এটাকে ধরে ট্রেসিং অফ দ্য কন্ট্যাক্ট, তাদের টেস্ট করা, তাদের মধ্য থেকে পজিটিভ বের করা, তাদেরকে স্ট্রিক্ট কোয়ারেন্টাইনের মধ্যে ঢোকানো, এই কাজগুলো যদি সাথে সাথে হতো লকডাউনের, তাহলে আমি মনে করি যে আমরা হয়তো যেটা পিক বলি অথবা সংক্রমণের যে অবনমনের যে অবস্থাটা সৃষ্টি হয় সেটা হয়তো আমরা মে মাসের মধ্যভাগের মধ্যেই পেয়ে যেতে পারতাম। কিন্তু এই জায়গাগুলোতে যেভাবে হওয়া উচিত, যেটা আমি বললাম এভিডেন্স বেসড বা বিজ্ঞান ভিত্তিক, সেই জায়গাটায় পদে পদে ঘাটতি। কিংবা যেমন ধরুন এখন যে লকডাউন, মানে আপনার কথা থেকে ইঙ্গিত একটা যে হয়তো আমরা মধ্য মের মধ্যে পিকটা পেয়ে যেতাম, তার মানে আমরা কি এখনো পিক পাইনি? পিক পাইনি শুধু না, মানে যদি ধরেন এখন লকডাউনটা উঠে যাচ্ছে, গার্মেন্টস লকডাউন তো উঠতেই হবে দেশে দেশে, অনন্তকালের জন্য লকডাউন দেওয়ার মতো কি আমাদের সামর্থ্য আছে কিনা, নাকি কোন দেশ দিতে পারে? এইটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে আপনি এই করোনা ভাইরাসের যে বিষয়টা, মানব জাতির ইতিহাসে এত বড় ধাক্কা কখনো আর আসেনি। আপনি বিশ্বের সব ভূমিকম্প দেখেন, জলোচ্ছ্বাস দেখেন, আপনি ত্রয়োদশ চতুর্দশ শতকের যে প্লেগ এগুলো নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড় একটা বিপদ, যেহেতু বড় আপনি এটাকে হালকা করে দেখতে পারেন না। এখানে এক এক দেশে এক এক পরিস্থিতি। স্যার মানব জাতির ইতিহাসের জি মানে অর্থনীতি অনেক বড় ধাক্কা খায় বলেই তো আমরা এটাকে অনেক বেশি, আরো বেশি গুরুত্ব দিচ্ছি। যতটুক না ভাইরাসটা যতখানি গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি আমরা তার পরবর্তী যে দুর্ভিক্ষ ইত্যাদি যেন না হয় সেটার জন্য আমরা মানব জাতির সবচেয়ে বড় ডিজাস্টার বলছি, তাই নয়? সেই অর্থনীতিটাকে, সেই দুর্ভিক্ষ যাতে না হয় সেই জন্য আমি সেজন্যই বললাম যে স্যার তাইলে কোনো দেশেই তো অনন্তকাল লকডাউন দেবে না। পিকের কথা আপনি ইঙ্গিত করলেন, পিকটা তাইলে কখন, মানে কখন হবে? না, সেটাই বলছিলাম যে আমাদের গার্মেন্টস গুলো যেভাবে খুলে দেওয়া হয়েছে, সারা দেশ থেকে গার্মেন্টস কর্মীরা আসলেন। আপনি জানেন যে উপসর্গহীন অনেক সংক্রমণ হচ্ছে, তাহলে এদের মধ্যে যদি উপসর্গহীন কিছু কর্মী আসেন এবং তাদের মাধ্যমে যদি অনেক কর্মী আক্রান্ত হতে থাকেন, তাদের মধ্যে যদি কিছু মৃত্যু হতে থাকে, তাহলে কি আপনি মনে করেন গার্মেন্ট চলতে থাকবে? থাকবে না। আমরা দোকানপাট খুলে দিচ্ছি, যারা সেলস পার্সন থাকবে তারা হবে যে সুপার স্প্রেডার। তাদের মধ্যে কেউ যদি উপসর্গহীন আক্রান্ত থাকে, এগুলো সবই আসলে অনুমান নির্ভর এবং আপনার অনুমান নির্ভর এবং পিকটাও তো অনুমান নির্ভর। মানে আমরা যেভাবে দেখছি এগুলো কিন্তু অনুমান নির্ভর না। অনুমান নির্ভর একটা কথা, প্রজেকশন আলাদা কথা। আপনি যদি সবগুলো অবস্থা বিবেচনা করেন তাহলে এগুলো অনুমান নির্ভর না, এগুলো এক ধরনের প্রজেকশন। স্যার আমি একদম টু দি পয়েন্ট আপনার একেবারে স্পেসিফিক প্রজেকশনটাই জানতে চাচ্ছি। তাহলে পিকটা কবে হবে এবং এই লকডাউন আমরা শিথিল করার কারণে কি শিথিল করার যদি দোকানপাট খুলে দেওয়া যায়, লোকজন যদি মাস্ক আদৌ ব্যবহার না করে, লোকজন যদি আমাদের এই বিভিন্ন বিধি নিষেধ যেগুলো আছে সোশ্যাল ডিস্টেন্সিং এর এগুলো না মানে, তাহলে আমি মনে করি পুরো মে মাসেও আমরা হয়তো বা সেই পিক দেখবো না। তো এটাও ঠিক যে আমরা আসলে প্রকৃত চিত্রটাও পাবো কিনা এটা একটা কথা। এর মধ্যে একটা আছে অ্যাক্সেসিবিলিটি টু দ্য টেস্ট, এটা আমরা কতদূর করতে পারবো যে যার জন্য প্রয়োজন তিনি পাবেন কিনা, এবং পাশাপাশি যেহেতু উপসর্গহীন বহু রোগী হবে তাদের কথা কিন্তু আমরা জানবো না। তাহলে সে সব মিলিয়ে আমরা এক ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছি এবং লকডাউনটা প্রত্যাহারটা যদি আমরা আরো একটু সুসংগঠিত ভাবে করতাম, প্রিপারেশন নিয়ে করতাম, যেখানে যেটা দরকার, তাহলে হয়তোবা লকডাউনও আমরা করতে পারতাম। আমাদের কলকারখানা সুসংগঠিত লকডাউন প্রত্যাহার আমার বিরতির পরে আমার আসলে আলোচ্য বিষয় এটুকুই থাকবে। সুসংগঠিত লকডাউন প্রত্যাহার বলতে আমরা কি বুঝি,
কি কি করলে সুসংগঠিত লকডাউন প্রত্যাহার হবে। আমাদের আর লকডাউন করলাম কি করলাম না, ভালো হয়েছে কি হয়নি, সেটা নিয়ে আলোচনাটা আমাদের কাছে মনে হয় খুব একটা সুখকর হবে না, কারণ আমরা আস্তে আস্তে ফেজ আউটের দিকেই যাচ্ছি। ফেজ আউট হোক, এটা সব দেশই চাইছে, বাংলাদেশ শুধু নয়। সুসংগঠিত প্রত্যাহার নিয়েই আমরা কথা শুনবো আমাদের আলোচকদের কাছ থেকে একটা বিরতির পর। আসলে একটার পর একটা ভুলের সিঁড়ি পার হয়েই করোনাকে আমরা পার করছি অথবা করোনাকে ফেস করছি। আর এইরকম একটি সময়ে আমরা যখন নাকি লকডাউন আস্তে আস্তে তুলে দেওয়ার কথা বলছি, ঘোষণার আগেই একেবারে ঢাকা শহর আজকে মোটামুটি স্বাভাবিক, আগের মতন করে স্বাভাবিক হয়ে যাচ্ছে। তা নিয়ে অনেকেই শঙ্কিত, যারা নিয়ম মানেন তারা শঙ্কিত, যারা নিয়ম মানেন না তারাও শঙ্কার ভাব দেখাচ্ছেন, যেন ভুলের পরে আরও একটি ভুল করছি, আরও একটি ভুল যাতে না করি। সেজন্যই আমাদের আজকের আয়োজন ভুল করোনার সুসংগঠিত প্রত্যাহার, অর্থাৎ লকডাউন আস্তে আস্তে কত ভালো করে তুলে দেওয়া যায় সেগুলো নিয়ে কথা শুনবার কথা রয়েছে বিরতির পরে। আহসান এইচ মনসুর অর্থনীতিবিদের কাছ থেকেই তার একটা রূপরেখা পেতে চাই। আহসান এইচ মনসুর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে জিনিসটা আমি বলবো জি, যে আমরা যেটা আপনি বলছিলেন ঠিকই, যে ভুলের পর ভুল, আমরা ভুলের পর ভুলই করে এসেছি। এখন যে অবস্থায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে ভুলটার মাত্রাটা কি বাড়িয়ে দিচ্ছি কিনা, সেটাই আমার কাছে শঙ্কা। কারণ প্রথমে গার্মেন্টস খোলা হলো এবং সেটা খুব অপরিকল্পিতভাবেই বলবো যে খোলা হয়েছে। এখানে যতই জাস্টিফিকেশন থাকুক না কেন, আরো 7 দিন 10 দিন সময় নিয়ে কারখানাগুলোকে ঠিক করে তাদেরকে কিছু ট্রেনিং দিয়ে তারপরে হয়তো আস্তে আস্তে খুলতে পারতো, সেটা করা হয়নি। হুড়োহুড়ি করে 25 তারিখ রাতে ডিক্লেয়ার করা হলো, 26 তারিখে সকালে গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেওয়া হলো। এটা কিন্তু একেবারে কাম্য ছিল না। আচ্ছা, সেটা না হয় গেল, তারপরে এখন আমরা ঈদ আমাদের করতে হবে। আচ্ছা, ওয়ান্স ইন এ লাইফ টাইম বা ওয়ান্স ইন এ সেঞ্চুরি একটা ইভেন্টের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা কি এবছর জাতিকে, আমাদের নেতা নেত্রীরা কি উদ্বুদ্ধ করতে পারতেন না যে এবছর আমরা ঈদ করব না, আমরা ঈদের টাকাটাকে আমরা বিলিয়ে দেব দরিদ্রদের জন্য, আমরা ঈদের বোনাসটা দেব না সরকারি কর্মকর্তাদের, আমরা এই টাকাটাকে আবার বিলিয়ে দেব, আমরা সবাই একটু হলেও সংযত হয়ে ঘরে থাকব এবং ঈদের পরে আমরা দেখি লকডাউনটা আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে খুলে দেওয়া যায়। এখন আমরা কি করতে যাচ্ছি? ঈদের আগে আমরা এটা খুলে দিচ্ছি, তারপরে দেবো ঈদের একটা বন্ধ, তখন আবার সবাই ছুটবে গ্রামের বাড়িতে, আবার তারপরে ঈদের পরে আবার তারা ফিরবে। এই খেলা বা চিনিমিনি খেলার কি দরকার ছিল আমাদের? আমার কাছে মনে হয় না। আমার মনে হয় যে আমরা পুরো জিনিসটা, লকডাউন প্রসেসটা থেকে বের হয়ে আসার যে প্রসেস, সেটাকে আমরা মিসহ্যান্ডেল করছি এবং ক্রমান্বয়ে করে চলেছি, এবং এটার জন্য যে স্পাইকটা আসতে যাচ্ছে সেটা হবে, আমার কাছে মনে হয়, আমি সেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। স্যার, এই মিসহ্যান্ডলিং এর জন্য আপনি কি কাকে দোষারোপ করবেন? এটা কি মিস ইনফরমেশন? আমরা ইনফরমেশনের নয়েজ, অনেক কিছু বলার চেষ্টা করেছি কিন্তু কিছুই বলা হয়নি, পরিষ্কার করা হয়নি সেটা, নাকি একেবারে অজানা বলে সেটার উপর দিয়ে চালিয়ে যাচ্ছি নানান কিছু এক্সপেরিমেন্ট? না, আমি বলবো যে আমাদের এখানে সিদ্ধান্তহীনতার অভাব, আমাদের এখানে সিনক্রোনাইজেশন বা যেটাকে বলা হয় কনসিস্টেন্সি ইন পলিসি মেকিং, সেটার অভাব, আমাদের এখানে ইনস্টিটিউশনাল দুর্বলতা, যেটা আমরা সবসময় ছিল সেটা এখন প্রকটভাবে ফুটে উঠেছে, যে আমরা অনেক কিছু করতে সক্ষম নই। তা না হলে পরে এই ধরনের একটার পর একটা, আমরা 4 মাস, আজকে 5 মাসে চলছি এই ঘটনাটা, আমরা কি প্রস্তুতি দিয়েছি? আমাদের প্রস্তুতিটা এখন এতদিন পরে মে মাসের বা এপ্রিলের শেষের দিকে এসে আমরা বললাম যে আমরা 32টার মতো টেস্টিং সেন্টার খুলব। আমরা কেন এটা ফেব্রুয়ারি মার্চ মাসে করতে পারি নাই? সেটার জন্য কে দায়ী? আমাদের 2 নম্বরই হয়ে আমাদের 400 ডাক্তার, 300 পুলিশ কেন ইনফেক্টেড হয়ে গেল রাতারাতি করোনা রোগী আসার আগেই? সবচেয়ে বেশি তো আমাদের ডাক্তাররাই ইনফেক্টেড হয়ে গেছে রোগীদের চাইতে মনে হচ্ছে। এই যে অবস্থাটা,
মিসহ্যান্ডলিং এটাকে বলে জি সেই জিনিসগুলো স্যার এখানে কিছু আমরা কেন আমাদের ডাক্তারদের মিসইনফরমেশনও প্রিপেয়ার আছে। করতে পারি না? আমরা অনেক সময় নাম্বার গেম, আমরা অনেক সময় সংখ্যার খেলাও খেলছি। 200 সংখ্যার ডাক্তার, খেলাতে 500 নাই পুলিশ গেলাম। আমি বলবো যে ইনফেক্টেড হয়ে গেছে, সেগুলোও কিন্তু মানে করোনার মতো অদেখা অজানা, কেউ চ্যালেঞ্জ করিনি। আমার মনে হয় সাজিদ অমিত এটা নিয়ে একটু যোগ করতে চাইছেন। জি, না, ডক্টর এহসান মানসুরের একটা পয়েন্ট আমার কাছে বেশ ভালো লেগেছে, যে উনি বলছিলেন যে গার্মেন্টস খোলা উচিত ছিল, পর হয়তো 7-10 দিন দেরি হতে পারতো। So আমার কাছে মনে হয় ওই পার্সপেক্টিভ ট্রাই টু র্যাশনাল, কারণ জেনারেলি আমি দেখছি যে আসলে মানুষজন এই গার্মেন্টস মালিকদের নিন্দা করতে পছন্দ করে। ফ্র্যাঙ্কলি আই থিঙ্ক যে আমাদের জেনারেলি কি হয় যে আমাদের চাকরিজীবী সমাজে এবং আই থিঙ্ক বুদ্ধিজীবী সমাজে এরকম একটা প্রবণতা আছে। আমি নিজেও একজন একাডেমিক, বা তারপরে আমি দেখি যে আমাদের কিছু এখানে ডক্টর এহসান মানসুর কনটেক্সটের কথা বলছিলেন, অ্যান্ড আই থিঙ্ক হিল এগ্রি, গার্মেন্টসের এখানে আসলে আমাদের এখানে লং গেম খেলার কিন্তু সুযোগ খুব একটা নাই। আবার আমাদের অনেক ছোট ব্যবসা যেগুলো খোলা হয়েছে ঈদের জন্য, এখানে লং গেম খেলার খুব একটা সুযোগ কিন্তু আসলে নাই। মানে অফকোর্স দিস এ রিস্ক টু মাই হেলথ, আমি আজকে এখানে এসেছি। আমার মনে হয় যে এই গার্মেন্টসের কথা যদি বলি, এই কোভিডের আগেও কিন্তু বিবিসি রিসার্চে বলেছে যে 2030-এর মধ্যে হয়তো 50% ওয়ার্কফোর্স গার্মেন্টসে থাকবে না, কারণ প্রচুর অটোমেশন হবে, রোবোটিক্সে ইনভেস্টমেন্ট হচ্ছে, বাংলাদেশের কম্পিটিশন বাড়ছে, ইথিওপিয়া এগিয়ে যাচ্ছে, এবং এই কোভিডের মধ্যে দিয়ে শোনা যাচ্ছে যে ভিয়েতনাম বিকামিং ভেরি কম্পিটিটিভ। ফ্যাক্ট ইজ যে সব অর্ডার তো ক্যান্সেল হয়নি। আমার চেনা অনেক বন্ধু বান্ধব আছে যারা বড় বড় গার্মেন্টস কোম্পানির মালিক, এবং আমি জানি যে দে হ্যাভ অর্ডার্স। হয়তো এই লাস্ট 2 মাসে শোনা যাচ্ছে যে রাফলি 60-65% হয়তো ক্যান্সেলেশন হয়েছে, বাট অর্ডার্স আছে। সো এখন গার্মেন্টস সেক্টর খোলা দরকার ছিল, বাট আই থিঙ্ক ডক্টর মনসুর ইজ রাইট, এটা হয়তো একটু স্ট্যাগার্ড ভাবে খোলা যেত, কিছু প্রিপারেশনে খোলা যেত, কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করে খোলা যেত। আর তাছাড়া আমার মনে হয় যে যদি আপনার পয়েন্টও ভ্যালিড, যে আমরা আসলে যারা ঘরে বসে কাজ করছি, পিপল লাইক আস হু ওয়ার্কিং ফ্রম হোম, আমরা তো একটা প্রিভিলেজড গ্রুপ, এবং অনেক সময় আমার মনে হয়, দিস ইজ মাই হাম্বল ওপিনিয়ন, যে আমরা নিজেরা বাসায় বসে কাজ করতে চাই বলে হয়তো এই ধরনের, আমার মনে হয় যে এই টার্মসগুলো একটু বেশি রিপিট করে যাচ্ছি আর কি। লকডাউন এটসেট্রা, লকডাউন বাংলাদেশে ইটস ভেরি ডিফিকাল্ট, সোশ্যাল ডিস্টেন্সিং ইজ ভেরি ডিফিকাল্ট, ইটস অলমোস্ট মিনিংলেস। আজকে আমি নিজে স্বেচ্ছায় এসেছি এই বিল্ডিংয়ে এই ইন্টারভিউর জন্য। এই বিল্ডিং, লাইক এনি আদার বিল্ডিং ইন ঢাকা সিটি, ইজ আ ভেরি ন্যারো বিল্ডিং, দ্য লিফট ইজ ন্যারো, দের ইজ এ লিফট ম্যান, আমার সাথে আমার একজন মাই ওয়াইফ ওয়াজ উইথ মি, আরেকজন ছিল আমার সাথে। সো দিস ইজ দ্য রিয়ালিটি অফ ঢাকা। এখানে সোশ্যাল ডিস্টেন্সিং আপনি কিভাবে করবেন? এবং লকডাউন যদি আরো ধরেন প্রলং হয়, আরো 1 বছরও লকডাউন করেন, বাংলাদেশের সব বিল্ডিং গুলো রাতারাতি বিরাট বড় বড় লিফট আর বিরাট বড় স্পেসেস হয়ে যাবে না। গ্রামে যে মানুষ গিয়েছে, এমন তো না যে তারা মিক্স করছে না, এমন তো না যে তাদের মধ্যে ছড়াবে না। রাইট। সো এই ছড়ানোর বিষয়টা এত প্রবাবিলিস্টিক, এটা যে কিভাবে ছড়াতে পারে, ইভেন দ্য সায়েন্স ইজ নট ক্লিয়ার। আমি একটু ওই জায়গাটা একদম যদি একটু পরিষ্কার হতে চাই। আপনি বলছেন যে আমরা যারা একটু প্রিভিলেজ, তারা একটু বেশি বেশি করে বলছি পদ্ধতিটা ঠিক হচ্ছে না, আমরা ব্লান্ডার করছি, আমরা ছুটি কাটানোর জন্য বলছি। না, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে মানে বিকজ আই এম ইন টাচ। আমি একটা এক্সাম্পল দিই। সেদিন আমরা জানতে পেলাম যে গার্মেন্টস ফ্যাক্টরি ওয়ার্কার, তারা তো অনেক মাইক্রো ফাইন্যান্স ঋণ নিয়ে থাকে। 74% অ্যাপারেন্টলি এখন তাদের ঋণ শোধ করতে পারবে না। তাদের যে ইনস্টলমেন্ট পেমেন্ট থাকে, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপালের যে অ্যামাউন্ট, ওটা পে করতে পারবে না। এখন দিস ইজ ডিজাস্ট্রাস, কারণ এটা হলে আবার আমি যদি মাইক্রো ফাইন্যান্সের কথা একটু বলি, কারণ আমার মাইক্রো ফাইন্যান্সের অনেক কাজ হয়, লোন অফিসারদের চাকরি চলে যাবে। এর কারণে কি হচ্ছে যে সামওয়ান হু ইজ লোয়ার মিডল ক্লাস, নিম্ন মধ্যবিত্ত, সে এখন ইজ গোয়িং টু গো 1 স্টেপ বিলো। সো এভাবে তো আমরা ক্রিয়েটিং এন ইম্পভারিশিং অফ দ্য হোল কান্ট্রি। এরপরে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা মাইক্রো ফাইন্যান্স প্রজেক্টের ম্যানেজার, যে হয়তো মধ্যবিত্ত, এখন বিকজ এই গার্মেন্টস এই বেনিফিশিয়ারিরা এখন লোন পে ব্যাক করতে পারছে না, হয়তো তার চাকরি চলে যেতে পারে, এবং সে হয়তো দিস এ চেইন রিঅ্যাকশন। আমি যে বলি যে এই আমি একটু আবুল কালাম আজাদ স্যারের কাছ থেকে একটু শুনে আসতে চাই। ড্রিলের কথা বলছিলেন, সুসংগঠিত প্রত্যাহার, আমরা এই বিষয় নিয়েই কথা বলেছিলাম বিরতির পরে। সে সাজিদ আমিদ কিছু যোগ করলেন যে যারা আমরা এটা নিয়ে অনেক বেশি বলছি, বোধহয় আমরা একটু ডেলিভারেট আর একটু বেশি ছুটি কাটাতে চাই কিনা, সেটাও একটা চিন্তার একটা বিষয় আছে। আবুল কালাম আজাদ। ধন্যবাদ। আমরা এই যে গার্মেন্টস খোলা না খোলা নিয়ে, এটি গার্মেন্টস খোলার যেদিন
প্রাথমিক কথাবার্তা হয়েছে, সেদিন কিন্তু কথাই ছিল যে এটা খুব ধীরে সুস্থে নিয়ম মেনে এটা খুলবে, কিন্তু আমার মনে হয় যে তারা এই নিয়মটা মানেননি অথবা মানতে পারেননি। যে কথাটি আসছে সেটা হচ্ছে মানুষের আচার আচরণের পরিবর্তন। আমরা কথায় ছিলাম যে মাস্ক পরা না পরা, যেটি সাজিদ একটু আগে বললেন যে সামাজিক দূরত্ব যেটি আমরা বলছি এটি মেনটেন করা আমাদের বর্তমান আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে অনেকখানি ডিফিকাল্ট, কিন্তু কিছু কিছু মানা সম্ভব, কিন্তু আমরা সেটা মানি না। এটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। মানুষের স্বভাব পরিবর্তন খুব সহজে হয় না, বিশেষত গুড প্র্যাকটিসের দিকে মানুষ খুব সহজে যেতে চায় না। আমি শুধু একটা কথা বলবো, সেটি হচ্ছে যে এই যে আমাদের ক্যাপাসিটি, ধরেন যে সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন, তারপরে ধরেন যে মানুষকে সাহায্য সহযোগিতা করা, ইকোনমিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, যাতে খারাপ দিকে না যায় সেদিকে চেষ্টা করা, এই যে সবগুলো বিষয়, এবং আমাদের চিকিৎসক, নার্স, হাসপাতাল, আদার ইকুইপমেন্টস, একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, এটাই আমাদের শক্তি, এইটুকুই আমাদের শক্তি। এইটার সর্বোচ্চ ব্যবহার কিভাবে করা যায় এই চেষ্টাটি করা। এখানে আলমগীর আছেন, এখানে ডক্টর বেনজির আছেন, তারাও ওই পরামর্শটুকুই দেবেন যে আমাদের যা রিসোর্স আছে, আমি ধরেন যে একটা হাসপাতাল বানিয়েছি 2000 বেড, আমি 20,000 বেড বানাতে পারবো? আমাদের ক্যাপাসিটির অনেকখানি সমস্যা আছে। খেয়াল করতে হবে এই ডাক্তার, এই নার্স, এই প্রোটোকল নিয়ে আমাকে কাজকর্ম করতে হবে। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যেটা, সেটি হচ্ছে যে আমাদের এই আচার আচরণ পরিবর্তনের চেষ্টাটা প্রতিনিয়ত করতে হবে। যেটি বলতে হয় সেটা হচ্ছে, তাহলে কালকে থেকে আমরা 2টো মাস্ক রাখবো, 2 রঙের 2টো মাস্ক রাখবো, একটা আজকে পরবো, একটা কালকে পরবো। এই বিহেভিয়ারাল চেঞ্জটা যদি করতে পারি, আর এই যে সামাজিক দূরত্ব যতটা সম্ভব, সব ক্ষেত্রে যে আমি মানতে পারবো তা না, যতটুকু সম্ভব সেটা যদি করার চেষ্টা করতে পারি, আমি মনে করি যে করোনার সঙ্গে বসবাসটা হবে। এই করোনার জন্য ভুল একটা জিনিস খেয়াল করবে, মানুষ কিন্তু শিখে সবচেয়ে বেশি থেকে ভুল থেকে। তার মানে ভুল অনেক কষ্ট দিয়ে ভুলটা আবার করতে চাই না। খেয়াল করতে হবে যে আমি অন্যকে বিপদগ্রস্ত করলাম কিনা। আমি একটু দেবদীপ পুরোহিতের কাছে শুনে আসতে চাই, দ্য ডেইলি টেলিগ্রাফের ব্যুরো প্রধান দেবদীপ পুরোহিত। দেবদীপ, আমাকে শুনতে পাচ্ছেন? দেবদীপ, আমরা একটু ভারতের অভিজ্ঞতা শুনতে চাই। দেবদীপ পুরোহিত, আপনি প্রশ্নটা, আসলে আমার নেটওয়ার্কটা খুব খারাপ, মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছে, সো আমি একটু, হ্যালো। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি দেবদীপ। আমরা যেটা জানতে চেয়েছি যে আস্তে আস্তে তো এই লকডাউন বলি আর ছুটি বলি, এটা তো আস্তে আস্তে ফেজ আউট করতে হবে। আমরা ভারতের অভিজ্ঞতা, সুসংগঠিত প্রত্যাহার, লকডাউন প্রত্যাহার, সেগুলো নিয়ে কথা হচ্ছে আমাদের অনেকেই। এখানে ডক্টর আহসান মনসুর আছেন, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আছেন আমাদের সঙ্গে, ডক্টর সাজিদ কামাল আছেন, এএসএম আলমগীর, সকলেই বলছেন এই সুসংগঠিত প্রত্যাহার, অর্থাৎ আমরা ঠিকভাবে আমরা এই লকডাউন ওঠানোর পদ্ধতিটায় যাচ্ছি কিনা, করোনা নিয়ে আরও যেন ভুল না করি, নতুন নতুন ভুল অজানা থেকে। ভারতের প্র্যাকটিসটা আপনারা কি করছেন, আপনারা কি কি সাজেস্ট করছেন? দেখুন, আমাদের দেশেও একটা কনস্ট্যান্ট একটা ডিবেট চলছে। আমি বুঝতে পারছি যে আপনার আজকের প্রোগ্রামেরও যে ডিবেটটা, সেটা হচ্ছে আমাদের দেশে লকডাউনের একটা প্রসেস দীর্ঘদিন ধরে চলেছে। 24th ওই সময় থেকে, মার্চের সময় থেকে, রাত্রেবেলা অ্যানাউন্সমেন্টের পর থেকে লকডাউন শুরু হয়। তো আমাদের দেশে ইন্ডাস্ট্রির একটা ডিমান্ড মারাত্মক শুরু হয়েছে, বিকজ করোনার একটা ইম্প্যাক্ট পড়েছে অর্থনীতির ওপরে, এবং যে কারণে ভারতের মতো এত বড় একটা অর্থনীতি, এবং আপনাদের দেশেও যেরকম গার্মেন্ট ওয়ার্কার্স আছে, তেমনি আমাদের দেশেও মাইগ্রেন্ট ওয়ার্কার হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ কাজ করতে যান। তো এই মানুষরা যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান, তাদের নিজেদের রাজ্যে কাজের সুযোগ নেই, তাই তারা অন্য জায়গায় যান। এখন ইন্ডাস্ট্রি বন্ধ, তাতে জিডিপির ওপর একটা, মানে দেশের ওভারঅল অর্থনীতির ওপর একটা মারাত্মক ইম্প্যাক্ট হবে। তো আপনাদের যেরকম FDCCI আছে, তেমনি আমাদের দেশেও একটা আছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।
তো কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তারা একটা রিপোর্ট পেশ করেছেন এবং সেই রিপোর্টে ওনারা সরকারকে আপিল করছেন যাতে আমাদের দেশে জোনগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। রেড জোন যেখানে করোনা আছে, অরেঞ্জ আমরা দেবদীপ পুরোহিতকে শুনছিলাম, রেড জোন, অরেঞ্জ জোন, এবং এ বিষয়ে আমরা পরিচয় একটু যোগ করবেন কিনা আহসান এইচ মনসুর। দেবদীপ যেখানে বলছিলেন নেটওয়ার্কটা পেলে আবারও দেবদীপের কাছে যেতে চাই। আহসান এইচ মনসুর, আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর? আমরা বোধহয় সংযোগটি হারিয়ে ফেলেছি। এস আলমগীর এখন একেবারে চিকিৎসকের কাছে। জি, আমি জি, আমার আসলে কতগুলো বক্তব্য যেমন আছে আসলে, যে আমরা অনেকেই হয়তো মেইন স্ট্রিম ফলো করি না, এই জন্য আমরা অনেকগুলো কথা বলি, যেগুলি করা হচ্ছে সেগুলিও করা হচ্ছে না, আর যেগুলি করা দরকার সেগুলি করতে আবারও বলি। সেটা ঠিক আছে, কিন্তু যে কাজগুলো করা হচ্ছে সেগুলি আমাদের অ্যাকনলেজ করা উচিত। আমরা কন্ট্রাক্ট ট্রেসিং করা হয় না, এই কথাটা ঠিক নয়। আমরা 10,000 লোকের কন্ট্রাক্ট ট্রেসিং করছি এখন, এবং সেভাবেই কিন্তু আপনার কন্ট্রাক্ট থেকে কন্ট্রাক্টের টেস্ট করা হচ্ছে, এবং সারা দেশে টেস্টের সংখ্যা বেড়েছে, আরো বাড়লে আরো ভালো হবে, সেটা ঠিক আছে। আর আমরা তথ্য উপাত্ত নিয়ে যে স্টুডিওতে যে আপনাদের যে আলোচক আছেন উনি নিজেই কনফিউজড। আসলে কনফিউজড কথা বলে আমরা আসলে জাতিকে কনফিউজ না করে আমরা প্রথম যে কথাটা শুরু করি শেষ করি জাস্ট উল্টা কথা বলে, এইভাবে আমরা শুরু না করলেও পারি। এবং এটা কিন্তু জাতীয় দুর্যোগ নয়, এটা আন্তর্জাতিক দুর্যোগ, এবং পৃথিবীর সকল দেশ বিভিন্নভাবে এটা মোকাবেলা করছে। পৃথিবীর সকল দেশ সেটা অবজার্ভ করে কোনটা ভালো সেটা গ্রহণ করার জন্য। এবং আমরা অনেকে অনেক সমালোচনা করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সমালোচনাটা এই জাতীয় পর্যায়ে এসে সমালোচনা করে সাথে সাথে বলা উচিত যে এটা সমাধানটা কি। আমরা সবাই বিজ্ঞজন, আমরা সবাই অনেক ভালো বুঝি, এবং আমরা সবসময় সাজেশন ওয়েলকাম করি, শুধু সমালোচনা করে গেলেই হবে না। সে কারণে আমরা বলছিলাম সুসংগঠিত প্রত্যাহার, এবং সুসংগঠিত প্রত্যাহারের যে প্রস্তাবটি এসেছে এই আলোচনা থেকে, সকলের কথা থেকে, সেটার আসলে ধাপগুলো কি, কোন কোন ধাপে গেলে এটা সুসংগঠিত প্রত্যাহার হবে, আমরা সেখানেই আলোচনাটা থাকতে চেয়েছি। তার মানে আপনি যেটা বলছিলেন যে আমরা সবসময় অবশ্যই সমালোচনা করি, কিন্তু তার সঙ্গে একটা সাজেশনও আসা উচিত। আমি বিশ্বাস করি যে এখানে যারা আলোচকরা আছেন তারা নিশ্চয়ই এই সাজেশন, সুসংগঠিত বলতে আমরা কি বুঝি, কোনটা প্রথম শুরু করলে তারপরে কোনটা করতে হবে, সেগুলো নিয়ে নিজেদের মতামত দেবেন। একটা বিরতিতে যাই, বিরতির পরে আমরা একেবারে চেষ্টা করব সকলের সংযোগগুলো পাকাপোক্তভাবে ফেরত নিয়ে আবারও বিরতির থেকে আপনাদের সামনে আসবো। ভুল করো না আমাদের আজকের শিরোনাম, সুসংগঠিত প্রত্যাহার নিয়ে আমরা কথা বলছি। শুরুর দিকে আবুল কালাম আজাদ স্যার বলছিলেন যে আমরা ঠিকঠাক করে আমরা ড্রিলটা করেছি কিনা, যে কিভাবে আমরা আস্তে আস্তে ফেজ আউট করব এই লকডাউনের কথা। আমার মনে হয় সাজিদ একটু যোগ করবেন। শিওর, আসলে আমাদের যেটা বুঝতে হবে যে এই সিচুয়েশনটা তো এই মুহূর্তে একটু এটিপিক্যাল, কারণ এটা সামনে ঈদ আসছে, তাই না? ঈদের সময় যেটা হয় যে, বিকজ আমি বিজনেস রিসার্চার, জিনিসটা মোটামুটি কনফিডেন্টলি বলতে পারি, দের ইজ নো স্কোপ ফর কনফিউশন হিয়ার। ঈদের সময় স্মল বিজনেসেস ডু দ্য বাল্ক অফ দেয়ার বিজনেস। এখন এই মল খুলে দেওয়া, বাজার খুলে দেওয়া হয়তো রিস্কি, বাট এটা তো একটা জাগলিং অ্যাক্ট বিটুইন লাইভস অ্যান্ড লাইভলিহুড। সো এটা হয়তো সাময়িক খুলে দেওয়া হবে, এবং আমরা আশা করছি যে হয়তো ঈদের পরে আবার একটা কিছু ধরনের সফট লকডাউন বা আবার চলবে হয়তো মলস এটসেট্রা।
জেনারেলি মানে আপনি একটা কথা বললেন, লাইফ অ্যান্ড লাইভলিহুড, মানে জীবন নাকি জীবিকা, কোনটা আগে, সেটা নিয়েই তো এত সব সমালোচনা হচ্ছে, সেটা নিয়ে তো এত আবেগ মনে হচ্ছে সবার মধ্যে। কিন্তু আসলে কথা হচ্ছে যে আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টরকে অ্যাসেস করা পসিবল দুটো ক্রাইটেরিয়া। একটা হচ্ছে এই সেক্টরটা ইকোনমিতে কতটা ক্রিটিক্যাল, এটা আমরা কীভাবে বুঝবো। এটা একটা হতে পারে যে এই দ্রব্য বা সেবাটা কতটা এসেনশিয়াল, অথবা এটা রেভিনিউ কত বড়, অথবা কত সংখ্যক মানুষ এখানে কাজ করে, অথবা ব্যাংকিং সেক্টর এক্সপোজার কতটুকু এই সেক্টরে। যেরকম ধরেন গার্মেন্টস সেক্টর যদি এখন কোনো কারণে যদি এখন গায়েব হয়ে যায়, এটা কিন্তু ব্যাংকিং সেক্টরে ধস নামাবে, কারণ অনেক এক্সপোজার থাকে। সো এভাবে প্রত্যেকটা সেক্টরকে আমরা অ্যাসেস করতে পারবো যে কতটা ক্রিটিক্যাল এবং কতটা ট্রান্সমিশন রিস্ক আছে এই সেক্টরে, অর্থাৎ এই সেক্টরে মানুষ কত কাছাকাছি কাজ করে, কত সংখ্যক মানুষ কাজ করে। এভাবে অবশ্যই এটা ফ্রেমওয়ার্ক দ্বারা করা সম্ভব। জি, ফ্রেমওয়ার্ক পর্যন্ত আমি আপনাকে একটু পজ করলাম। আমরা ইন্ডিয়ার কানেকশনটি পেয়েছি, রেড জোন, ইয়েলো জোন, অরেঞ্জ জোন বলছিলেন দেবদীপ পুরোহিত, সংযোগটি হারিয়ে ফেলেছিলাম। আপনি আপনার কথা শেষ করবেন। হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যে গভর্নমেন্টের একটা ক্লাসিফিকেশন আছে, ডিফারেন্ট জোনস, রেড জোন, অরেঞ্জ জোন এন্ড গ্রিন জোন। তো আমাদের দেশে লকডাউনটা যদিও এক্সটেন্ড হয়েছে 17ই মে অবধি, কিন্তু কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রির জন্য। তো সেই রিল্যাক্সেশনটা, রেড জোনে রিল্যাক্সেশনটা নেই। তো আমাদের দেশে ইন্ডাস্ট্রির একটা ডিমান্ড, এই যে আমি কিছুক্ষণ আগেও কাজ করছিলাম, আমার কাছে কলকাতার দুটো শপিং মল, মানে যাদেরকে আপনারা খুব বাংলাদেশের মানুষরা চেনেন, ফোরাম বলে একটা শপিং মল আছে যেখানে কলকাতার বাংলাদেশের মানুষরা যেতে খুব ভালোবাসেন, সিটি সেন্টারে যেতে ভালোবাসেন। তাদের কোম্পানির টপ এক্সিকিউটিভরা আমাকে ফোন করছিল এবং বলছিল যে তারা একটা নোট প্রিপেয়ার করেছেন যেটা ওনারা মমতা ব্যানার্জি সরকারকে দিতে চান, যাতে শপিং মলস গুলো খুলতে দেওয়া হয়। তার মানে কি যে ওভারঅল এই লকডাউনের থেকে বেরোনোর একটা চূড়ান্ত চাহিদা ইন্ডাস্ট্রির মধ্যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। সরকারের কাছেও এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, যদি অর্থনৈতিক অ্যাক্টিভিটি না হয় তাহলে মানুষ খাবে কি? তো ওনারাও লকডাউন থেকে বেরোতে চান, সেটা হচ্ছে আরেকটা। কিন্তু আরেকটা ইস্যু হচ্ছে প্যান্ডেমিক, এবং প্যান্ডেমিকের ইম্প্যাক্টটা কি হতে পারে। সো এই যে এই ফ্যাক্টরস গুলোর একটা ব্যালেন্সিং খুব দরকার। তো এখন অব্দি যেটা মনে হচ্ছে যে আমাদের দেশে লকডাউনের যে ওই বজ্র আঁটুনিটা ছিল সেটা একটু একটু শিথিল হচ্ছে, বিকজ ডিমান্ডটা মারাত্মক। সাধারণ মানুষের কাছে ডিমান্ড, ইন্ডাস্ট্রির ডিমান্ড, পলিটিশিয়ানস যারা, তারা জানেন যে লোকজনকে বেশি দিন তো আর ওই রেশনের চাল খাইয়ে খুশি রাখা যাবে না, বিকজ সব পলিসির পেছনেই একটা পলিটিক্স থাকে। তো এই পলিটিক্যাল যে কনস্ট্রেন্টটা, সেটা মারাত্মক। এই উপমহাদেশের যারা পলিটিশিয়ান, তাদের উপর এটা খুব ইম্প্যাক্ট করে আর কি। ওনারা যে কোনো, মানে ধরুন আপনাদের দেশে, আমি জানি না আমার কতটা বলা উচিত, তবুও আমি বলছি যে আপনাদের দেশে রিল্যাক্সেশন হচ্ছে এবং তা নিয়ে একটা ডিবেট হচ্ছে, একটা সরকার পাওয়ারে আছে, পাবলিক সেন্টিমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো সেই সেন্টিমেন্টটাকে কেটার করতে গিয়ে ওনারা হয়তো কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের দেশেও সেরকম কিছু সিদ্ধান্ত হচ্ছে। বাট করোনা ইজ সামথিং যেটা আননোন কোয়ান্টিটি, আমরা জানি না যে এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তাই আমার যেটা মনে হয়, আই ওয়ান্ট টু র্যাপ ইট আপ, যে আমার যেটা মনে হয় যে একটা ব্যালেন্স খুব দরকার। সোশ্যাল ডিস্টেন্সিং খুব ইম্পর্টেন্ট, এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে যতক্ষণ না ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে আমাদেরকে করোনা নিয়েই বাঁচতে হবে। এবং ওই ডারউইন বলে গেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো নিজের ইমিউনিটি বাড়িয়ে, নিজের প্রসেসটাকে ঠিকঠাক করে যাতে করোনার ইম্প্যাক্টটা মিনিমাইজ করা যায়, সেই চেষ্টাটা আমাদের করে যেতে হবে। সো একটা ব্যালেন্সড ওয়েতে এগোনো ইজ দ্য বেস্ট পসিবল স্ট্র্যাটেজি। মানে তাহলে খুব ভয় পেয়ে তাহলে কিন্তু মানে প্রশ্নটা দাঁড়ায় যে আপনাদের বিশেষজ্ঞরা কি বলছেন। আমরা আপনাদের অনেক মানে পাচ্ছি আজকে, অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ তারা একটা বুকলেট প্রকাশ করেছে, ডিস্ট্রিবিউটও করেছে সবখানে, যে কিভাবে আপনার করোনা থেকে আস্তে আস্তে, এই লকডাউনের অবস্থা থেকে আস্তে আস্তে লাইফে ফেরত আসা, এই ব্যালেন্সিংয়ের কথা। এখানে কি কিছু কিছু তারা পরামর্শ দিচ্ছে, যেটা আপনাদের ওখানে বা যে কোনো দেশে ওটা প্রযোজ্য হতে পারে। পরামর্শ শুনতে চান আমাদের সঙ্গে যারা আছেন। ডক্টর ASM আলমগীর একটু রাগ করেই বললেন যে আমরা সবাই সমালোচনা করছি, সমালোচনাও যেমন শুনতে হবে। আপনারা যে এরকম ব্যালেন্সিংয়ের কথা বলছেন, ব্যালেন্সিংটা শুরু হবে কি দিয়ে?
মানে আবারও যেন আমরা চিকিৎসকদের দিকে আঙুল নির্দেশ না করি, আবার যেন না বলি ওনারা টেস্ট করতে দেননি, আবার যেন না বলি টেস্ট কম হয়েছে, আমরা অনেক বেশি রিস্কের মধ্যে আছি। মানে গুড প্র্যাকটিসগুলো কি সাজেস্ট করছে? প্রশ্নটা আমার জন্য তো? আপনার জন্য আপাতত, জি। হ্যাঁ, দেখুন, আমাদের এখানে যারা ডক্টরস যারা আছেন, ভাইরোলজিস্ট যারা আছেন, যারা এক্সপার্ট যারা, তারা কিন্তু চাইছেন লকডাউনটা এক্সটেন্ড করা হোক। কেন, ওনাদের প্রাইমারি কনসার্নটা হচ্ছে যে প্যান্ডেমিকটা যেন না ছড়ায় এবং কমিউনিটি লেভেলে যে ট্রান্সমিশন, যেটা হচ্ছে বিগেস্ট স্কেয়ার, সেটাকে মিনিমাইজ করার জন্য লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্সিং ছাড়া আর কোনো উপায় নেই, সেটাই ওনারা বারবার বলছেন। কিন্তু কিছু লোক আমাদের, কিছু ডক্টরস, দেখুন ভিউজ এর কথা যদি আপনি বলেন, এ তো কোনো হোমোজেনাস ভিউ না, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ভিউজ, তারা বিভিন্ন রকমের মন্তব্য নিয়ে আসছেন। খুব স্ট্রং কিছু লোক এখনো লকডাউন সাজেস্ট করছেন এবং তারা বলছেন যে একটা হারাকিরি হচ্ছে, যে এইভাবে রিল্যাক্সেশন করা যায় না। সেই ভিউ যেরকম আছে, আবার আরেক দলের ভিউও আছে যে আমাদের হয়তো করোনা নিয়েই বাঁচতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং এবং প্রপার লকডাউন না হলে একটু রিল্যাক্স ওয়েতে লকডাউন, অনেক বেশি করে স্যানিটাইজেশনের দিকে নজর দেওয়া, কোম্পানিগুলো খুলবে 15% বা 20% ওয়ার্কফোর্স নিয়ে কাজ করবে যাতে কোনো স্প্রেড না হয়। সো অল চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকবে, তাহলে হয়তো আমরা এগোতে পারবো। বিকজ হাসপাতালদের কাছেও আপনি এটা বোঝেন, যদিও ওখানে ডক্টররা আছেন, বাট ফাইনালি সেটাও একটা ব্যবসা। আমি কোনো একটা কাগজে পড়েছিলাম যে আমাদের কলকাতার সাম অফ দ্য মেজর হসপিটালস, তার সিইওরা বলছেন যে তাদের খুব মন খারাপ, বিকজ বাংলাদেশ থেকে পেশেন্টরা আসছেন না তাদের, এবং যারা এসছিলেন তারাও ফেরত যাচ্ছেন। ফাইনালি সবাই ব্যবসা দেখে, একটা বটম লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ এ বিজনেস জার্নালিস্ট আমি চিরকাল সেটা বুঝেছি। তাই শুরুর দিকে যারা লকডাউন নিয়ে খুব বলছিলেন, দেখুন মানে স্যালারিজ কাট হচ্ছে, আপনাদের ওখানে গার্মেন্টসের ওরা মাইনা পাচ্ছে না, আমাদের টি গার্ডেন্স, জুট মিলস, মানে গরিব মানুষ যাদের জন্য সরকাররা টেকে, সেই গরিব মানুষদের অবস্থা খুব খারাপ। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, প্রচুর পলিটিক্যাল লিডার্সদের সঙ্গে কথা হয়েছে, তারা প্রে করছেন যাতে লকডাউনটা একটু রিল্যাক্স করা যায় এবং সাধারণ মানুষের হাতে কিছু টাকা যায়। বিকজ এবং আপনাদের দেশে সামনে ঈদ আসছে, সো দ্য গভর্নমেন্টের কনস্ট্রেন্টটাও বুঝতে হবে। মানুষের লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কোনো একটা জায়গায় একটা ব্যালেন্সিং দরকার, বিকজ আদারওয়াইজ এই লকডাউনটা চলতে পারে না। দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, এখন আমাদের এই ব্যালেন্সিংটাই হয়তো খুঁজতে হবে, এবং যেই সময়টা আমরা অনেক সময়টাও হয়তো নষ্ট করেছি, এই টাইমটা কোয়ালিটি টাইম হওয়া উচিত ছিল, যে এই সময়টা আমরা ঘরে আছি, অনেক সময় টেনশনে ছিলাম, কিন্তু মন খারাপ না করে ভালো ভালো আইডিয়ার সময়ও এটা হতে পারতো কি না। একেবারে আরেক রাউন্ড একটু ছোট্ট করে ডক্টর বেনজির আহমেদ আপনি যদি যোগ করেন। আসলে লকডাউন উঠাতে হবে তো আমরা জানি, ঠিক কিনা? 26শে মার্চ যেদিন লকডাউন শুরু করলাম, সেদিনে আমরা জানি যে এটার এক্সিট স্ট্র্যাটেজি লাগবে। আমাদের আজাদ স্যার এই সম্বন্ধে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি, যার হেলথ থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন কিছু সমন্বয়নী ভূমিকা পালন করে। তাহলে এই যে 1 মাস গেল, আমরা কি সেই একটা প্ল্যান করতে পারতাম না খুব ভালোভাবে? যে আমরা, যেমন আমাদের দেব বললেন, আই এগ্রি উইথ দ্যাট, যে আমরা কি সেই জোনগুলো আইডেন্টিফাই করতে পারতাম না? কিংবা ধরেন যে ফ্যাক্টরিগুলো আমরা খুলবো, যে গার্মেন্টস গুলো, সবগুলো না আসতে বলে ঠিক পার্টিকুলার 8টা 10টা 15টা ফ্যাক্টরিকে আগে যদি আমরা প্রস্তুত করতাম, এখানে একটা পাবলিক হেলথ টিম থাকতো, তারা আগে থেকেই প্রস্তুতি নিত ওই গার্মেন্টসটা কিভাবে চলবে, সোশ্যাল ডিস্টেন্সিং কিভাবে হবে, তাদের ট্রেনিং দেয়া, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, তাদের নেওয়া যাওয়া আসা বাসা থেকে সেটা এমন ভাবে করা যাতে করে সংক্রমণের সম্ভাবনাটা কম থাকে। অ্যাসিমটোমেটিক কোনো কেস থাকলে তাকে খুঁজে বের করে উনি যেন ওই গার্মেন্টসের সুপার স্প্রেডার হিসেবে কাজ না করেন, সেই ব্যবস্থাটা করা, এটি হলো প্রস্তুতি। ঠিক একইভাবে এই যে দোকানগুলো আমরা খুলবো, একজন সেলসম্যান উনি সুপার স্প্রেডার হিসেবে কাজ করতে পারেন। উনি যদি অ্যাসিমটোমেটিক কেস হন, ওনার কাছে যত ক্রেতা আসবে, তাহলে তাদের কাছে ওনার একটা ঝুঁকি থাকে এই সংক্রমণটা ছড়ানোর। তাহলে আমরা এই দোকান মালিকরা তো এই দায়িত্বটাও নিতে পারে। আমাদের একজন অর্থনীতিবিদ আলোচনা করছেন, আসলে ওনাদের ধারণাটা শুধু অর্থনীতি প্রধান। এখনো আমাদের রিয়েলাইজেশন হলো না যে হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট
দেন ইকোনমিক্স। আলটিমেটলি হেলথ ম্যাটার্স, ইকোনমিক্সের জন্য হেলথ দরকার। তো ওনার মনোভাবটা কিছুটা গার্মেন্টস মালিকদের মনোভাবের মতোই দেখলাম। আসলে আমি ওই ব্যাপারে অভিজ্ঞ না, তো আমিও অনুরোধ করব আপনারা সব ব্যাপারে অভিজ্ঞ এটাও ভাববেন না। জনস্বাস্থ্যের দিকটা আমাদের, এটা আমাদেরকে ভাবতে দিন, এই ডিসিশনটা আমাদেরকে নিতে দিন। এই ডিসিশনটা অন্যরা নিচ্ছে বলে এটা জ্যাক অফ অল ট্রেডস এর মতো অবস্থা। তার ফলেই আমরা এই পরিকল্পনা করে করতে পারছি না বলেই সমস্যাটা। আমরাও লকডাউনের পক্ষে, আমরাও বাসা থেকে কাজ করতে চাই না, এটা ওনার ভুল ধারণা। কিন্তু এটাও ঠিক, জনগণকে আমরা ঝুঁকিতে ফেলতে হবে এইরকম অর্থনীতি চাই না, এইরকম উন্নয়নও চাই না। উন্নয়ন হলো মানুষের জীবনের জন্য, মানুষের সুস্থ স্বাভাবিক আনন্দময় জীবনের জন্য, নট শুধু। অনেক অনেক ধন্যবাদ স্যার। জনস্বাস্থ্যের বিষয়টা অন্যরা সিদ্ধান্ত নিচ্ছে, সেই কারণেই বোধহয় এরকম শাটলিং হচ্ছে এবং এত মানে আমরা একটা সুন্দর এক্সিট স্ট্র্যাটেজি আমরা ঠিকঠাক করে উঠতে পারছি না, যেটা আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম। একেবারে শেষ বিরতির পরে এসে একটু শুনে নিব, একটা হলেও ভালো স্ট্র্যাটেজি নিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। যে এক্সিট স্ট্র্যাটেজি যদি আমরা করতেই চাই, প্রথমে আমরা কি করব, কি হাতে দিয়ে আমরা খুলে দিব এই লকডাউনের দরজা। নিশ্চয়ই ভাবতে থাকবেন, একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। ভুল করোনা আমাদের আজকের শিরোনাম, একেবারে শেষ ভাগ। আমরা এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। ডক্টর ASM আলমগীর আমাদেরকে যদি আরেকটু কিছু যোগ করেন। শেষ মন্তব্য আমরা আবুল কালাম আজাদ স্যারের কাছ থেকে শুনবো। আমরা আপনার পরপরই আমি একটু আবারও সাজিদ অমিতকে শুনবো। ডক্টর ASM আলমগীর। আমার আসলে কথা যেটা, যে স্বাস্থ্যবিধি নানাবিধভাবেই আমরা মেনে চলার চেষ্টা করি। আমাদের জনস্বাস্থ্য যেমন লাগবে, মানুষের স্বাস্থ্য ইম্পর্টেন্ট। আমরা বুঝি যে আমাদের অর্থনৈতিক স্বাস্থ্য খুব জরুরি, কিন্তু আমরা যেমন 26শে এপ্রিল আমরা বলেছিলাম গার্মেন্টস খুলবে কিন্তু 2 তারিখে, কিন্তু 25 তারিখে বলার পরে 26 তারিখে খুলে দেওয়া হলো। সো এগুলিতে তো আমাদের সীমাবদ্ধতা আছে, আপনারা জানেন বাংলাদেশ হিসাবে। এবং দোকান, শপিং মল এগুলি খুলে দেওয়ার কথা 10 তারিখে। আমরা দেখলাম যে গতকালে কেউ প্রেস কনফারেন্স করে বলে দেওয়া শুরু করলো যে আগামীকাল থেকে খুলবে। এগুলিতে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে পদক্ষেপ নিতে হবে সেগুলি নেওয়ার জন্য দেওয়া হয়েছে। যেমন আবুল কালাম আজাদ স্যার বলছেন যে আমাদের মাস্ক ব্যবহার করা। আসলে করোনা পরবর্তী টাইম তো বলা হয় যে নিউ নরমাল হবে, পৃথিবী আর কোনোদিন আগের পৃথিবী আমরা দেখবো না। করোনা চলে যাবে, কতদিন থাকবে এবং কি রকম জীবনযাপন করবে, এটা কিন্তু পৃথিবীতে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সকল দেশ বদলে যাবে, পৃথিবীর সকল দেশের অর্থনীতি বদলে যাবে। এবং সেই পৃথিবীতে বেঁচে থাকাটা আমাদের শিখতে হবে। এবং আমরা অনেকেই বলি যে 3 থেকে 9 মাস, 6 মাস, 12 মাসে চলে যাবে, কিন্তু এখন সারা পৃথিবীর প্রেডিকশন তো এটা 2 বছরও যাবে না। সো কোনো না কোনো ভাবে আমাদের অ্যাডাপ্টেশন করতে হবে, এবং সেগুলিতে হলো যে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে। যে আবুল কালাম আজাদ স্যার আমাকে অনেক স্নেহ করেন, আমি অনেক কাল থেকে স্যারের সাথে কাজ করেছি, কিন্তু আমাদের একটাই বক্তব্য, আমরা সব ফোরামে সবাই যেন বলি যে স্বাস্থ্যবিধি মানার কথাই বলি। এবং সেখানে অর্থনীতি থাকবে, সেখানে সমাজনীতি থাকবে, রাজনীতি থাকবে। আমরা সেগুলো অনেক কিছু বুঝি না, কিন্তু বিজ্ঞানটা আমরা বুঝি। এই জন্যই বলি নর্মাল হইল। আমি যদি আপনাকে আমি জানি স্বাস্থ্যবিধির অনেকগুলো পয়েন্ট, অনেক কিছু আপনারা বলেন, যদি বলি একটাই মানা যাবে আর কিচ্ছু মানবো না আমরা, আপনি কোনটা বলবেন? বলবো ঈদের শপিং এ কেউ যাবেন না। অনেক ধন্যবাদ। আমি অন্তত ডক্টর ASM আলমগীরের এই কথাটা তো আমরা অন্তত মানতে পারি, আমরা যারা অন্তত নিজেকে ভালোবাসি, পরিবার পরিজনকে ভালোবাসি, আশেপাশের মানুষকে ভালোবাসি, বন্ধুদের ভালোবাসি। এই ভালোবাসাটুকুর জন্য তো অন্তত ঈদের শপিংয়ে না যাওয়া যাওয়াটা স্যাক্রিফাইস করা এমন কোনো বড় কিছু নয়। আর ডক্টর ASM আলমগীরের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা
অনেকেই যাব না, হয়তো কেউ যাব না, যতই দোকান খুলুক না কেন। আমি আবুল কালাম আজাদ স্যার, এক্সিট স্ট্র্যাটেজির কথা নিয়েই কথা হচ্ছিল, আপনি ড্রিলের কথাটা স্যার একটু তুলেছেন। আবার আপনার কাছেও একই প্রশ্ন স্যার, আমরা যদি ধীরে ধীরে এই এক্সিট স্ট্র্যাটেজিটা আমরা এক্সিকিউট করতে থাকি, প্রথম কোনটা দিয়ে শুরু করব এবং কোনটা কত কড়াকড়িভাবে কোনটাকে আপনি মানতে বলবেন? ধন্যবাদ। আমি ডাক্তার আলমগীর সাহেবের ওই কথা দিয়েই আসি। সেটা হচ্ছে যে ঈদে শপিং এ যাবেন না, ভার্চুয়াল শপিং এ যেতে পারেন। কিন্তু এখন ভার্চুয়াল শপিং এর অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এইটা A2I এর এক শপ থেকে শুরু করে আমাদের নানা রকমের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এটা ফোনে নিত্যপণ্য, এটারও একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। একটা আপনার তৈরি হয়েছে, ক্রাউড ফান্ডিং তৈরি হয়েছে। তো আমরা এই প্ল্যাটফর্মে যদি যাই, তাহলে পরে ঈদে নতুন কাপড় পাওয়া থেকে বঞ্চিত হবেন না। কিন্তু এই সোশ্যাল কন্টামিনেশন, যেটা আমরা সামাজিক দূরত্ব মেনটেন করতে পারবো না মার্কেটে গিয়ে, আমি আলমগীরের কথার সঙ্গে 100 ভাগ একমত। আমি ইকো করতে চাই এটা। আমি এইটুকু জেনেছি, আলমগীর আরো ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর সবগুলো সেক্টরের জন্য, যে একটা মুদির দোকানদার, একটা জুতার দোকান, একটা টেইলার, একটা বারবার, হোটেল, কে কোথায় কিভাবে দোকানটা খুলবেন, এরকম একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আপনারা তৈরি করেছেন, খসড়া আকারে আছে। আমি বিশ্বাস করি যদি এটা আপনারা দ্রুত শেষ করে এইটি প্রত্যেকটা সেক্টরকে দিতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু স্ট্রিক্ট কমপ্লায়েন্স লাগবে। আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করব, আমাদের যে সমস্ত বন্ধুরা এই ডাক্তার, নার্স, তাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষার কাজে প্রশাসন, পুলিশ, আর্ম ফোর্সেস করেছেন, আপনারা এই ক্ষেত্রে খুব। স্যার, আমরা কি মানে আপনি বললেন যে ঈদে নতুন কাপড় না পরলাম এবার, কিন্তু ঈদে কি নতুন দুটি কাপড়ের তৈরি মাস্ক চাইতে পারি? হ্যাঁ, কাপড়ের তৈরি দুটো মাস্ক, আমি একটু আগে বলেছি যে 2 রঙের দুটো মাস্ক হতে পারে। আমি মানে ধরুন মাসের 5 তারিখে একটা পরবো, 6 তারিখে, জোর তারিখে একটা, বেজোর তারিখে একটা, এরকম যদি সিস্টেম করে নিতে পারি আমরা, এটি যদি সরকার থেকে সিদ্ধান্ত আসে। স্যার, কোনটা জোর তারিখে পড়বো, কোনটা বেজোর তারিখে পড়বো, কিভাবে আমরা মানে সিদ্ধান্ত যদি স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা যথোপযুক্ত জায়গা থেকে আমরা সিদ্ধান্ত আসে যে এই মাস্ক পরতেই হবে এবং 2টা মাস্ক অ্যাটলিস্ট লাগবে 2 রঙের, তাহলে 2 দিন দুটো পরবেন। এবং হ্যাঁ, ঈদে একটা ভালো উপহার হতে পারে সুন্দর একটা মাস্ক, নানা রকমের মাস্ক হতে পারে। আমি বলবো যে জীবনের চেয়ে জীবিকা মূল্যবান নয়, জীবনকে আগে বাঁচাতে হবে। একটা রাইট ব্যালেন্স, আমাদের এই সাংবাদিক বন্ধু ভারত থেকে যিনি বললেন, রাইট ব্যালেন্সটা এখানে মেনটেন করতে হবে। আর এই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর স্ট্রিক্ট কমপ্লায়েন্স লাগবে। অনেক অনেক ধন্যবাদ। সাজিদ, এক লাইন হচ্ছে যে আসলে আমার মনে হয় যে রাইট ব্যালেন্স জিনিসটা ফিউচারে পিছনে তাকিয়ে বোঝা যায়। সো রাইট ব্যালেন্সটা কখনো প্রত্যেকটা মুহূর্তে পারফেক্ট হয় না, এবং এই লকডাউনটা ক্রমশ খুলবে, হয়তো আবার বন্ধ বাড়াতে হবে ইত্যাদি, এবং এটা চলবে। সো আই থিঙ্ক উই শুড বি কমফর্টেবল উইথ দিস নিউ অ্যাবনর্মাল। আই উড সে এটা নিউ নর্মাল, আমি বলবো এটা নিউ অ্যাবনর্মাল। অনেক অনেক ধন্যবাদ। আমরা অন্তত এই অনুষ্ঠান থেকে আমরা ভুল করো না, অনেক সাজেশন এসেছে যে হয়তো ঈদের শপিংয়ে যাব না, দোকান খোলা হোক, অন্যরা ভুল করলেও আমরা ভুল করব না। জীবনের চেয়ে মানে জীবিকার চেয়ে আসলে জীবনটা অনেক বড়, এবং জীবনটা রক্ষা করার জন্য যদি আমাদের জীবিকায় যেতে হয়, তাহলে জীবনটা রক্ষা করার প্রথমে আমাদের সুরক্ষা সামগ্রী দরকার। আমরা সে কারণেই এখান থেকে অন্তত বলছি, আমাদের আগামী পরবর্তী উৎসব আনন্দে একটি কাপড়ের মাস্ক অন্তত ব্যবহার করি। আমাদের নিউ নর্মাল বলছি, নিউ নর্মালের আমাদের চেহারাটাই হবে গোটা গ্লোবের উপরে একটা মাস্ক পরানো। সুতরাং আমরা সকলেই একটা মাস্ক ব্যবহার করে এই সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষার সব বিধি ওই একটি মাস্কের মধ্যেই লুকানো আছে। আমরা শুধু এটুকু বুঝে নিতে পারলেই আমাদের এই লকডাউন, এই করোনা কালটা সার্থক হবে। ভালো থাকবেন সবাই।